জীববিজ্ঞান প্রথম পত্র। জীবের বিস্তার। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট। জলে পানিতে জন্মে তারাই জলজ। যেসব উদ্ভিদ পানিতে জন্মে এবং পানিতে বিস্তার লাভ করে সেসব উদ্ভিদকে বলা হয় জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট। জলজ উদ্ভিদ পানিতে নিমজ্জিত, পানিতে ভাসমান বা উভচর হতে পারে। পানিতে জন্ম ও সফল বৃদ্ধির জন্য জলজ উদ্ভিদের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। জলজ উদ্ভিদের প্রকারভেদ। বর্ণনা বা পাঠদানের সুবিধার জন্য জলজ উদ্ভিদকে তাদের সঠিক ব্যবস্থা অবস্থানের ভিত্তিতে 4 প্রকার করা হয়ে থাকে। মূলবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ। এসব উদ্ভিদ মূল দ্বারা পানিতে নিমজ্জিত থাকে এবং সমস্ত দেহই পানির মধ্যে নিমজ্জিত থাকে, সেসব উদ্ভিদকে মূলবদ্ধ নিমজ্জিত উদ্ভিদ বলে। হাইড্রিলা ও পাতা শ্যাওলা, পাতাঝাজি, সিরাটোফাইম ও শ্যামাকলা ইত্যাদি নিমজ্জিত উদ্ভিদের উদাহরণ। মুক্ত ভাসমান উদ্ভিদ। জলাশয়ের নিচে মাটির সাথে যে সকল উদ্ভিদ সংযুক্ত থাকে না তাদের উপরিতলে মুক্ত ভাসমান অবস্থায় বিরাজ করে তাদের মুক্ত ভাসমান উদ্ভিদ বলে, যেমন কচুরিপানা, খুদিপানা, গুড়িপানা, টোপাপানা, কুতিপানা, মুসাকানিপানা এসব মুক্ত ভাসমান উদ্ভিদের উদাহরণ। আলট্রিকুলারিয়া রোজেটিফ্লোরা আলফাস এন হাসান নামক একটি জলজ উদ্ভিদ বাংলাদেশ থেকে নতুন প্রজাতির জলজ উদ্ভিদ হিসেবে আবিষ্কৃত হয়েছে। মূলাবদ্ধ পাত্র ভাসমান জলজ উদ্ভিদ। যে সকল জলজ উদ্ভিদের মূল জলাশয় পানিতে নিচের মাটিতে সংযুক্ত কিন্তু দীর্ঘ বটার কারণে পাতাগুলো পানির ওপর ভাসমান অবস্থা থাকে তাদের বলা হয় মূলাবদ্ধ ভাসমান উদ্ভিদ, যেমন সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা। নিমফেয়া পিউবেসেস, নিমফেয়া রুব্রা, নিমফেয়া নাউচিলি এবং পদ্ম, নেলুম্বো নুসিফেরা কয়েকটি জলবদ্ধ ভাসমান উদ্ভিদের উদাহরণ। উভচর উদ্ভিদ। যে সকল উদ্ভিদ জলাশয় কিনারে মাটিতে শিকড়াবদ্ধ থাকে এবং কাণ্ডের অধিকাংশ পানিতে ভাসমান থাকে সে সকল উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে। কলমিলতা, হেলঞ্চা, কলমিলতা অর্থাৎ ইপোমোয়ে আকুয়াটিকা, হেলেঞ্চা, অ্যানহাইড্রা ফ্লাকটুনান্স, কেশরদাম, লডগুইজি রেপেন্স ইত্যাদি জলজ উদ্ভিদ উদাহরণ। হেলেঞ্চা মাটিতে আবদ্ধ উভচর, ভাসমান এবং স্থলচর হিসেবে জন্মাতে পারে। জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড নরম, দুর্বল, সরু ও লম্বা পর্ব বিশিষ্ট হয়। মাটিতে নোঙরাবদ্ধ ভাসমান উদ্ভিদ কাণ্ড সাধারণত রাইজোম জাতীয় হয়। জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয় না, এক্ষেত্রে মূল থাকে না বললেই চলে। মূল ও কাণ্ড বহিত কিউটিকল যুক্ত থাকে না, পত্রবন্ধ থাকে না বা কম থাকে। পত্রের মধ্যে প্রহরী রক্ষীকোষ নাও থাকতে পারে। এদের মূল বা কাণ্ড বড় বড় বায়ুকুটুরি থাকে। বায়ুকুটুরি বিশিষ্ট গঠনকে এরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডল অপেক্ষাকৃত ছোট থাকে, অনেক সময় জাইলেম অনুপস্থিত থাকে। মেকানিক্যাল টিস্যু খুবই কম থাকে, তাই অঙ্গ প্রত্যঙ্গ খুব শক্ত হয় না। অধিকাংশ জলজ উদ্ভিদের অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি ঘটে। যান্ত্রিক টিস্যু কম থাকে, এজন্য অঙ্গ প্রত্যঙ্গ দৃঢ় হয় না। জলজ উদ্ভিদের অভিযোজন। অস্থানিক অভিযোজন। মূল সুগঠিত হয় না, সংক্ষিপ্ত ও দুর্বল প্রকৃতির হয়। অনেক উদ্ভিদ যেমন গুড়িপানা মূলই থাকে না। মূলরমে উপস্থিত, কারণ পানি শোষণের জন্য মূলরম দরকার হয় না, মূলরম অনুপস্থিত। আবার কতক ক্ষেত্রে উদ্ভিদের মূলই থাকে না, যেমন উলফিয়া। কোনো উদ্ভিদের অস্থানিক ভাসমান মূল, কেশরদাম, জাসিয়া রেপেন্স থাকে। ভাসমান মূল উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। নিমজ্জিত উদ্ভিদ কাণ্ড নরম ও স্পঞ্জি, মধ্যপর্ব লম্বা হয়। ভাসমান উদ্ভিদের কাণ্ড অপেক্ষাকৃত খাটো এবং মোটা হয়। মাটিতে আবদ্ধ উদ্ভিদের কাণ্ড সাধারণ রাইজোম জাতীয় ও নরম হয়। পাতা সাধারণত পাতলা ও নরম থাকে। এই পানি টেনে ছিঁড়া যায় না, তাই পানির টানে ছিঁড়ে যায় না। অনেক উদ্ভিদের পত্রবৃন্ত স্ফীত হয়, যা উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে, যেমন কচুরিপানা। নিমজ্জিত জলজ উদ্ভিদের পাতা আলোর জন্য ভেদ্য ও স্বচ্ছ। কখনো এই উদ্ভিদে বিভিন্ন ধরনের পাতার উপস্থিতি দেখা যায়। প্রজাতিভেদে পাতার বিভিন্ন আকৃতির হয়। কিছু উদ্ভিদের পাতা আমাজন লিলি এত চওড়া যে একটি ছোট শিশুর ভর বহন করতে পারে। অন্তর্গঠনগত অভিযোজন। ত্বকে কিউটিকল থাকে না অথবা খুবই পাতলা থাকে, কারণ পানির অপচয় রোধ করার প্রয়োজন হয় না। নিমজ্জিত উদ্ভিদ পাতা ও কাণ্ডের ত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই সালোক সংশ্লেষণ হতে পারে। কাণ্ড ও পাতার অভ্যন্তরে বড় বড় বায়ুকুটুরি থাকে, বায়ুকুটুরি ধরে রাখে O2 CO2 ধরে রাখে। বায়ুকুটুরি উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। কেমিক্যাল টিস্যু
থাকে না বা কম থাকে, তাই সহজেই পানি টানে ভেসে যায় না। মেকানিক্যাল টিস্যু থাকে না বা কম থাকে, তাই সহজে পানি টানে ভেঙে যায় না। পরিবহন টিস্যু থাকে না বা অগঠিত, কারণ পানি পরিবহনের তেমন প্রয়োজন হয় না। নিমজ্জিত উদ্ভিদের পাতায় স্টোমাটা থাকে না, কারণ উদ্ভিদের স্টোমাটা কম থাকে, কারণ গ্যাস নিয়ন্ত্রণে তেমন প্রয়োজন হয় না। শরীরবৃত্তীয় অভিযোজন সব অঙ্গ দিয়েই পানি শোষণ করতে পারে। ত্বকে কিউটিকল না থাকায় পানি শোষণের জন্য মূল ও মূলরম প্রয়োজন হয় না। কাণ্ড ও পাতার ত্বকে ক্লোরোফিল থাকে, তাই পানির নিচে কম আলোতে ও কম CO2 যুক্ত পরিবেশে প্রয়োজনীয় সার শোষণ করতে পারে। অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে থাকে, কারণ পরাগায়ন অনিশ্চিত। কাণ্ড ও পাতার কুঠুরিতে বায়ু জমা থাকার শ্বসন ও সার শোষণের অসুবিধা হয় না। শ্বসনের হার কম, কারণ পানি শোষণের জন্য প্রশোধনের টান প্রয়োজন হয় না। জলজ ও প্রাণীর অভিযোজন জলজ প্রাণীরা বাস করতে বিভিন্নভাবে অভিযোজিত। জলজ প্রাণীদের মধ্যে অধিকাংশ হলো মাছের বিভিন্ন প্রজাতি। পানিতে থাকার সুবিধার জন্য এদের দেহ ভেতরে পটকা বায়ুথলি থাকে। পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণের জন্য সুপ্রতিষ্ঠিত ফুলকা থাকে। পানিতে চলাচলের বিভিন্ন স্থানে পাখনা থাকে। দেহের আকৃতি সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও ব্যাঙ, কাছির, কুমির, শাপলা ইত্যাদি বসবাস করে। দেহের বিশেষ গড়ন, লোমহীন পুরু, লেজ বা পা ইত্যাদি সাঁতার কাটার ব্যবস্থা ও পানির নিচে অক্সিজেন গ্রহণের ব্যবস্থা আছে। মরুজ উদ্ভিদ মরু পরিবেশে অর্থাৎ বৃষ্টিপাতহীন শুষ্ক ও বালুকাময় অঞ্চলে এসকল উদ্ভিদ জন্মায়। সেসকল উদ্ভিদ মরুজ উদ্ভিদ। মরু অঞ্চলে বাৎসরিক বৃষ্টিপাত সাধারণত 25 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 ইঞ্চি এর কম, তাই মাটিতে পানির পরিমাণও অনেক কম। অধিকাংশ মরু অঞ্চলে কঙ্কর ও বালুময়, মাটি প্রায় পানি শূন্য অবস্থায় থাকে। তারপরও বিশেষ বৈশিষ্ট্যের কারণে তেমন প্রতিকূল পরিবেশে কিছু উদ্ভিদ জন্মাতে দেখা যায়। এ সকল উদ্ভিদ সাধারণত বায়ুশূন্য খরা অঞ্চলে সহজেই জন্মাতে পারে, আবার আমাদের দেশের মতো স্বাভাবিক পরিবেশে জন্মাতে পারে। দেহে পানি সংরক্ষণ অল্প, অনায়াসে মূল এবং পানি শোষণ এবং কাণ্ড ও পাতার মাধ্যমে পানির অপচয় রোধকরণ, এই তিনটি মৌলিক বৈশিষ্ট্য যে কোনো একটি সবকটি মরুজ উদ্ভিদে থাকতে পারে। যেখানে পানির পরিমাণ কম কিন্তু প্রশোধনের হার বেশি, সেখানে মরুজ উদ্ভিদ অধিক জন্মে। ওপেনহাইমার 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 1960 মরুজ উদ্ভিদ বলতে যে সকল উদ্ভিদকে বুঝিয়েছেন যারা আবাসস্থলে পানির অভাব মেটানোর জন্য নিজেদের বহিঃগঠন, অন্তর্গঠন ও শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে সক্ষম। মরুজ উদ্ভিদ সাধারণত নিম্নলিখিত 4টি ভাগে ভাগ করা হয়, যথা খরা এড়ানো উদ্ভিদ, কৌশলে খরা এড়ানো উদ্ভিদ, ড্রাউট এসকেপিং প্ল্যান্টস, ড্রাউট ইভেডিং প্ল্যান্টস, খরা সহ্যকারী উদ্ভিদ, ড্রাউট এন্ডিউরিং প্ল্যান্টস, খরা প্রতিরোধী উদ্ভিদ, ড্রাউট রেজিস্টিং প্ল্যান্টস। মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য: মূল বিস্তার অথবা মাটির গভীরে প্রসারিত থাকে। কাণ্ড ও পাতা চ্যাপ্টা ও রসালো। পাতা অনেক ক্ষেত্রে কণ্টক এবং রূপান্তরিত হয়। কোনো কোনো পাতা গুটানো ও ভাঁজ করা থাকে। কোষের আকার অপেক্ষাকৃত ছোট হয়। কোষ প্রাচীর পুরু ও কিউটিকল যুক্ত হয়। কোষে প্যালিসেড প্যারেনকাইমা সুগঠিত, বেশ দৃঢ়, কোষাবকাশ কম। মরুজ উদ্ভিদের অভিযোজন: মরুজ উদ্ভিদ সাধারণত আকারে ছোট ও ঝোপযুক্ত হয়। এ সকল উদ্ভিদ বালির ঝাপটা ও বায়ুর ঝাপটা সহ্য করতে পারে, তাই ভেঙে যায় না। মরুর মূল মাটির উপরিতলের কাছাকাছি অথবা খুবই গভীরভাবে প্রলম্বিত, তাই উপর থেকে সামান্য বৃষ্টির পানি যেমন শোষণ করতে পারে, দ্রুত মাটির গভীরে চলে যাওয়া পানি শোষণ করতে পারে, তাই এদের মূল সুগঠিত। অনেক উদ্ভিদের পাতা চ্যাপ্টা, রসালো ও সবুজ থাকে, তাই পানি ধরে রাখতে পারে। পাতা অপেক্ষাকৃত খাটো, পুরু ও কাঁটায় পরিণত, তাই পানির অপচয় বহুত কম হয়। পাতার কিউটিকল পুরু, কাণ্ড ও পাতায় মোমের আবরণ থাকে, তাই প্রশোধন হ্রাস পায়। পাতায় প্যালিসেড প্যারেনকাইমা ঘন, দৃঢ়, স্ট্রোমাটা ত্বকের গভীরে লুকায়িত অবস্থা। অনেক পাতা লম্বা লোমা ছেড়ে থাকে, তাই পানি বাষ্প নির্গমন কম হয়। প্যারেনকাইমা কোষ স্ফীতি ও রসালো, তাই প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারে। এপিডার্মিস বহুস্তর বিশিষ্ট, তাই পানি অপচয় রোধ ও খরায় নেতিয়ে পড়ে না। কাণ্ডে মেকানিক্যাল টিস্যু ও পরিবহন টিস্যু সুগঠিত, মোটা প্রাচীর ও ঘন শূন্যে বিস্তৃত। এটি পানির অপচয় রোধ করে, পানি ধরে রাখা এবং গাছকে খরা সহিষ্ণু করা কৌশল। শরীরবৃত্তীয় অভিযোজন: মূল উদ্ভিদের অভিশ্রমের চাপ বেশি, তাই পানি শোষণ মাত্রা বৃদ্ধি পায়। পানি শোষণ সহজ হয়, পানির খরচ কম এবং অপচয় রোধ হয়। প্রশোধনের হার খুবই কম, তাই শোষিত পানির পরিমাণও কম হলে তা দেহবন্ধ ধরে রাখতে পারে। বৃষ্টির সাথে সাথে পানি শোষণ করে নিতে সক্ষম। বহু বর্ষজীবী উদ্ভিদসমূহ বৃষ্টির পরপরই অতি অল্প সময়ে জীবনচক্র সম্পন্ন করতে সক্ষম। কম পানি, অতি উত্তাপ ইত্যাদি কারণে এনজাইমের ক্রিয়া কিছুটা কম থাকে, তাই অধিকাংশ উদ্ভিদ বৃদ্ধি ধীরগতিতে হয়। পাতা নিম্ন ত্বকের ভেতরের দিকে পত্ররন্ধ্র থাকে। মরুজ উদ্ভিদের উদাহরণ: খেজুর, শতাব্দী উদ্ভিদ, আকন্দ, ঘৃতকুমারী, কবরী, ফণিমনসা, পাথরকুচি, ইউফোরিয়া,
ইত্যাদি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ মরু অঞ্চলের কতিপয় উদাহরণ। সব কটি বাংলাদেশের স্বাভাবিক পরিবেশে জন্মে থাকে। মরুজ উদ্ভিদের অভিযোজন। মরুজ উদ্ভিদ চরম হাওয়া সম্পন্ন। এখানে খুব কম সংখ্যক প্রাণী বাস করে। তীব্র আলো, উচ্চ তাপ, উচ্চ বালি, পাথর ও স্বল্প পানি এই সমস্ত প্রতিকূল অবস্থা। উট, সাপ, বিশেষ ধরনের ইঁদুর, মরুর গিরগিটি পাখি, মরুর বিড়াল ইত্যাদি প্রাণী মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের অনেক দিনের বেলা গর্তে লুকানো থাকে এবং রাত্রে বাইরে বের হয়। এর অধিকাংশই দ্রুতগামী। মরুবাসী প্রাণী দীর্ঘদিন পানি পান না করে থাকতে পারে। এদের অধিকাংশ রসালো খাদ্যে বিদ্যমান পানি দ্বারা পানির অভাব পূর্ণ করে। এদের অনেকের গায়ের ত্বক পুরু থাকে যাতে পানি অপচয় কম হয় এবং তাপ সহ্য করতে পারে। মরু ঝাড়ের বালি থেকে রক্ষা পাওয়ার জন্য এদের নাসা ছিদ্র অত্যন্ত সরু থাকে এবং কানের ছিদ্রে আঁশ বা লোমাবৃত থাকে। চোখ চাকাটা আবরণ থাকে। চোখের পায়ের তলায় বিশেষ ব্যবস্থা থাকে। দিনের কড়া তাপ এড়ানোর জন্য অধিকাংশ প্রাণী নিশাচর প্রকৃতির হয়। উটের অভ্যন্তরে পানি জমে রাখার ব্যবস্থা আছে। অনেকে গাছের কচি পাতা ও বাকল চিবিয়ে পানির অভাব পূর্ণ করে। লোনা মাটি উদ্ভিদ বা হোলোফাইটস। লোনা পরিবেশে অধিকাংশ উদ্ভিদ জন্মাতে পারে না, তবে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কতিপয় উদ্ভিদ প্রজাতি জন্মাতে পারে। যেমন লবণাক্ত পরিবেশে মাটি ও পানিতে সহজে জন্মাতে পারে, বিস্তার লাভ করতে পারে, সে সকল উদ্ভিদকে লোনা পানির উদ্ভিদ বা হোলোফাইট বলে। এ ধরনের আবাসে দ্রবীভূত লবণের পরিমাণ NaCl, MgCl, MgSO বেশি থাকে। উদ্ভিদ সেখান থেকে পানি শোষণ করতে পারে না, তাই সেখানে বিশেষ ধরনের উদ্ভিদ জন্মায়। সমুদ্র উপকূলীয় জোয়ারভাটা অঞ্চলে যে বিশেষ ধরনের হলোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায় সে সকল উদ্ভিদকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল সুন্দরবনে এ ধরনের উদ্ভিদ পাওয়া যায়। লোনা মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য। লোনা মাটির উদ্ভিদ কাণ্ড ও পাতা রসালো থাকে। এদের স্তম্ভমূল বা ঠ্যাসমূল থাকে যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে। মাটিতে ওটু কম থাকায় অনেক উদ্ভিদে শ্বাসমূল ও নিউমেটোফোর সৃষ্টি হয়। মাটির নিচে শাখামূল থেকে শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে। এদের গায়ে সছিদ্র থাকে যা দিয়ে বায়ু থেকে ওটু গ্রহণ করে। মূলের অভ্যন্তরে বড় বড় বায়ুকুটুরি থাকে। লোনা মাটির উদ্ভিদে পশুধন কম হয়। অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম, ভিভিপোরাস জার্মিনেশন এবং বিনিয়োগ ঘটে থাকে, যেমন রাইজোফোরা গণের প্রজাতি ভিভিপোরাস জার্মিনেশন ঘটে। এদের কোষস্থ প্রোটোপ্লাজম কিছুটা আঠালো হয় এবং এদের অভিস্রাবণিক চাপ বেশি থাকে। উদ্ভিদের অপেক্ষাকৃত খর্বাকৃতি হয় এবং এদের এপিডার্মিস স্তর বেশি হয়। লবণাক্ত পরিবেশে উদ্ভিদের অভিযোজন। অ্যাডাপ্টেশনস অফ হ্যালোফাইটস। মাটির গভীরতার সাথে সাথে লবণাক্ততা বৃদ্ধি পায়, তাই অধিকাংশ উদ্ভিদের মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে মাটির ওপরের স্তরে বিস্তৃত থাকে। অধিক লবণাক্ত পানি শোষণ করতে সুবিধা হয়, তাই বৃষ্টির সময় লবণাক্ততা কিছুটা কমে আসলে উদ্ভিদ দ্রুত পানি শোষণ করে তাদের প্যারেনকাইমা কোষ সঞ্চয় করে রাখে। এ কারণে এদের কাণ্ড, পাতা ও মূলের কিছুটা রসালো দেখায়। জোয়ার ভাটার সময় পানির টানকে সহ্য করে দাঁড়িয়ে থাকার জন্য এদের উদ্ভিদের স্তম্ভ বা ঠ্যাসমূল থাকে। শ্বাসমূলের ভেতরে বায়ুকুটুরি থাকে এবং সে বায়ুকুটুরি ওটু ধরে রাখতে পারে। শ্বাসমূলের কারণে মূল ও বাইরের সাথে গ্যাসের বিনিময় সহজ হয়। লবণাক্ত মাটিতে এবং জোয়ার ভাটার স্থানে বীজ এক স্থানে টিকে থাকা কঠিন, তাই বহু উদ্ভিদ গাছে থাকা অবস্থায় জীবের অঙ্কুরোদ্গম শুরু হয়, লম্বা ভ্রূণ মুখ সৃষ্টি হয়। মূল একটু বড় ও ভারী হলে মাটিতে পড়ে এবং কিছুটা কাদা মাটিতে ঢুকে যায় ও স্থায়ী হয়, ফলে জোয়ার ভাটার টানে তা ভেসে যায় না। উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। ম্যানগ্রোভ অঞ্চলে অনেক উদ্ভিদ জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। আমাদের জাতীয় ফল কাঁঠালের মৌসুমী শেষের দিকে ফলের ভেতরে বহু অঙ্কুরিত বীজ হয়ে মূলতন্ত্র প্রকাশ করে, কিন্তু ফলের বাইরে চলে আসে না। এরূপ অবস্থায় ক্রিপ্টোভিভিপ্যারিডস বলা হয়। অর্থাৎ বীজ অঙ্কুরিত হলেও মূলতন্ত্র প্রকাশ করে না, এসব অংশকে ক্রিপ্টোভিভিপ্যারিডস বলা হয়। আর যদি বেড়ে আসে তবে সেটাকে বলে ভিভিপ্যারিয়াস। শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য চালায়, যথেষ্ট পরিমাণ পানি শোষণ করতে পারে না বলে পশুধন নিয়ন্ত্রিত থাকে। লবণীয় উদ্ভিদের উদাহরণ: গেওয়া, গরান, কাঁকড়া, বাইন, বোরা, কেওড়া, পশুর, গোলপাতা, হাড়গোজা, সুন্দরী, হেরিটিয়েরা ফমেস। ম্যানগ্রোভ উদ্ভিদ। যে সকল লোনামাটির উদ্ভিদ স্থায়ীভাবে অগভীর লবণাক্ত পানিতে বা কম লবণাক্ত পানিতে অথবা জোয়ার ভাটা লবণাক্ত হয় এমন পানিতে উৎপন্ন হয় সে সকল উদ্ভিদকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে।
ম্যানগ্রোভ উদ্ভিদের আবাসস্থলে মাটি সর্বদাই কর্দমাক্ত থাকে। এ সকল উদ্ভিদের পাতা মসৃণ ও চকচকে থাকে। কাণ্ডের নিম্নভাগ থেকে ঠেস মূল উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ নরম মাটিতে দৃঢ়ভাবে সোজা থাকে। উদ্ভিদের গোড়ার অংশ পানিতে থাকায় ফলে মূল ঠিক মতো ওটু গ্রহণ করতে পারে না। তাই সমস্ত সূক্ষ্ম ছিদ্রযুক্ত বিশেষ ধরনের মূলে মাটি ভেদ করে উল্টো দিকে প্রসারিত পানির ওপরে উঠে আসে। এগুলোর নাম হচ্ছে নিউমাটোফোর শ্বাসমূল। ছিদ্রের সাহায্যে ওটু গ্রহণ ও শ্বাস চালু রাখে। ম্যানগ্রোভ উদ্ভিদে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বীজের জরায়ু অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গমের ফলে গাছে ঝুলে থাকা অবস্থায় বীজ অঙ্কুরিত হতে আরম্ভ করে। গাছ থেকে ফল বিচ্ছিন্ন হওয়ার আগেই বীজের ভেতরে ভ্রূণমূল ফলের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং বর্ধিত হয়। ভ্রূণমূল ক্রমান্বয়ে স্ফীত হয়ে গদাকার ধারণ করে এবং ওজনে বাড়ে, ফলে ভ্রূণমূলের ভারে অঙ্কুরিত বীজ ফল থেকে খসে খাড়াভাবে নিচে পড়ে যায় এবং কর্দমাক্ত নরম মাটিতে পতিত হয়। এরূপ মূল নির্গত হয়, যার মাটিতে সঙ্গে আটকে যায়। এভাবে প্রকৃতির পরিবেশে ম্যানগ্রোভ উদ্ভিদ বনাঞ্চল সৃষ্টি হয়। সুন্দরবনে যে সকল প্রজাতি পাওয়া যায় তাদের সুন্দরী, গরান, গেওয়া, পশুর, গোলপাতা, হাড়গোজা, কেওড়া, কাঁকড়া অন্যতম। লবণাক্ত পরিবেশে অভিযোজন। লবণাক্ত পরিবেশ বলতে এখানে সুন্দরবনের পরিবেশকে ধরে নেওয়া হয়েছে, বিশাল সমুদ্রকে নয়। এখানে আছে অসংখ্য প্রজাতির মাছ, পাখি, সাপ, হরিণ, বাঘ, বানর, বনমোরগ, শূকর, কাছিম, কাঁকড়া ইত্যাদি। লোনা মাটিতে যে সকল মাছ বাস করে তারা লোনা পানি গ্রহণ বা ত্যাগ করতে পারে। স্তন্যপায়ীরা অধিক সময় পানির নিচে থাকতে পারে এবং পানির উপরিতলে এসে শ্বাস নেয়। সুন্দরবনের অন্য সব প্রাণী প্রচুর খাদ্য প্রাপ্তির উপর অভিযোজিত। এর খাদ্যের অভাব হলে স্থান ত্যাগ করতে পারে। কাছিম ডাঙায় এসে বাড়িতে ডিম পাড়ে। পানিতে সাঁতার কাটায় এর অভিযোজন। মেসোফাইট। যে সকল মাটিতে মিষ্টি পানি, লোনা পানি নয়, প্রয়োজনীয় স্বাভাবিক মাত্রা কম বা অধিক নয় থাকে তাদের উদ্ভিদ হলো মেসোফাইটস। আমাদের দেশে ফলদ বৃক্ষসমূহ, ফলস উদ্ভিদ, বাড়ির আশেপাশে ঝোপ, রাস্তা ধারে আশেপাশে মেসোফাইট। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, শাল, বেগুন এ সকল মেসোফাইটের উদাহরণ। কাজ একটি ছকের মাধ্যমে উদ্ভিদকে পৃথকীকরণ। এক্ষেত্রে জলজ, মরুজ ও লোনাফাইটের মধ্যে তুলনা। মূল সুগঠিত নয় জলজর ক্ষেত্রে, মরুজর ক্ষেত্রে মূল সুগঠিত ও মাটির উপরিতলে অথবা নিচে বহুদূর পর্যন্ত বিস্তৃত। লোনা মাটির ক্ষেত্রে মূল সুগঠিত। কাণ্ড নরম হয়ে অভ্যন্তরে বাতাবকাশ পর্যাপ্ত উপস্থিতি থাকে। কাণ্ড শক্ত হয়, বাতাবভাব খুবই কম থাকে। কাণ্ড পাতা শক্ত হতে পারে, নরম হতে পারে, বাতাবভাব তেমন কম থাকে না, বাতাবকাশ তেমন কম থাকে না। পাতা বড় ও নরম হয়, পাতা ক্ষুদ্রাকৃতির, পাতা ক্ষুদ্র ও স্ফীত হতে পারে। নিমজ্জিত পাতা কিউটিকল থাকে না, বায়ুমণ্ডলীয় অংশ ও ভাসমান পাতা কিউটিকলের স্তর থাকে। কাণ্ড ও পাতা কিউটিকলের স্তরে মোটা থাকে, কাণ্ড ও পাতার উপরিভাগে পুরু কিউটিন থাকে। নিমজ্জিত অংশে মোম জাতীয় কোনো পদার্থ থাকে না, পাতার ওপরে পৃষ্ঠের রূপান্তরিত কাণ্ডে মোম জাতীয় পদার্থ থাকে। পাতা ও কাণ্ডের ওপর পৃষ্ঠের পুরু মোমারণ্য থাকে। নিমজ্জিত অংশে পত্ররন্ধ্র নেই, পাতার নিমজ্জিত অংশে লুকায়িত পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র ক্ষুদ্র ও স্বল্প সংখ্যক। পরিবহন টিস্যুগুচ্ছ ক্ষীণ ও দুর্বল, পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত, পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত। বনভূমি বায়োম একটি বড় বাস্তুতন্ত্র তথা ইকোসিস্টেম হলো একটি বায়োম। তুন্দ্রা অঞ্চলের একটি বায়োম, মরু অঞ্চলের একটি বায়োম, ট্রপিক্যাল রেইন ফরেস্ট একটি বায়োম। একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ ও পৃথক যোগ্য ইকোসিস্টেমকে বলা হয় বায়োম। উদাহরণস্বরূপ ভূমিরূপ, জলবায়ু ও প্রধান ভেজিটেশন উদ্ভিদভাবে একটি বায়োম সুনির্দিষ্ট করে। সারা বিশ্বে অনেক বায়োম আছে। বায়োম প্রধানত দুভাগে বিভক্ত, একটি স্থলজ বায়োম, একটি জলজ বায়োম। নিচে এদের সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। স্থলজ বায়োম। যে সকল বায়োম স্থলভাগে অবস্থিত তাদের স্থলজ বায়োম বলে। স্থলজ বায়োম প্রধানত নিম্নরূপ। মরুভূমির বায়োম। মরুভূমি হলো এমন একটি ভৌগোলিক অবস্থা যেখানে বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটার 10 সেন্টিমিটারের কম। সেখানে বাষ্পনের হার বেশি, এখানে জলীয় বাষ্প থাকে না। মাটিতে জৈব পুষ্টি খুবই কম, মাটিতে পুষ্টি থাকলেও পানির অভাব থাকে। এ ধরনের মরুজ উদ্ভিদের উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি ল্যাটিটিউডে অবস্থিত। সকল মরুজ উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি ল্যাটিটিউডে অবস্থিত। সব মরুভূমি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত নয়। সবচেয়ে বড় ভূমি সাহারা আফ্রিকা মহাদেশের প্রায় অর্ধেক স্থান জুড়ে অবস্থিত। অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর ও আমেরিকায় মরুভূমি আছে। মরুভূমি দিন ও রাত্রি তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি পর্যন্ত হতে পারে। মরুভূমিতে বিভিন্ন অভিযোজিত উদ্ভিদের জেরোফাইট বলা হয়। মরুভূমির বহু বর্ষজীবী ও বহু বর্ষজীবী উদ্ভিদ জন্মে। সাধারণত বছরে অভিযোজিত উদ্ভিদকে জেরোফাইট বলা হয়।
মরু উদ্ভিদ বহু বছরজীবী ও বহু বছরজীবী উভয় প্রকার উদ্ভিদ জন্মে। একেবারে বৃষ্টি হয় না, বৃষ্টির সাথে সাথে আগের বছরে বীজ অঙ্কুরিত হয় এবং খুব অল্প দিনেই বিকশিত হয়ে ফুল ফলে ভরে যায়। সংকীর্ণ জীবন শেষে মরেও যায়। মরুজ উদ্ভিদ স্তোমাটা সাধারণত রাত্রিবেলা খোলে, তাই পানির অপচয় হয় না। এরা সাধারণত ক্যাম্প উদ্ভিদ। ক্যাকটাস, বাবলা, খেজুর ও কিছু ইউফোরিয়া, কিছু লিগিউম এবং অ্যাসারসিস ইত্যাদি উদ্ভিদ জন্মে থাকে। স্তন্যপায়ীদের মধ্যে উট, লম্বা ক্যাঙ্গারু, র্যাবিট, খ্যাঁক প্রধান। সরীসৃপদের মধ্যে হর্ন, লিজার্ড, কোরাল সাপ, গ্রিল মনস্টার ইত্যাদি। পাখিদের মধ্যে শকুন, দ্বার কাঁকড়া, মধু পাখি উল্লেখযোগ্য। প্রাণীরা সাধারণত রাতের বেশি চলাফেরা করে। তৃণভূমির বায়ম। এই বামে বাৎসরিক বৃষ্টিপাত 25 থেকে 75 সেন্টিমিটার, 20 থেকে 30 ইঞ্চি। সাধারণ বছরে একে মৌসুমি বৃষ্টিপাত হয়। ঘাস হলো তৃণভূমির বাহামের প্রধান ভেজিটেশন। মধ্য কানাডা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া তৃণবস্তুত তৃণভূমি আছে। তৃণভূমিতে নানাবিধ প্রাণীর চরণ ক্ষেত্র। ঘাসের পাতা সরু ও খরাভাবে থাকে, তাই প্রশোধন কম হয়। মাটি হিউমাস সমৃদ্ধ। দিনে ও রাতে তাপমাত্রা কম বেশি হ্রাস বৃদ্ধি ঘটে। শীতকালে তাপমাত্রা 15 ডিগ্রি নেমে যায় এবং গ্রীষ্মকালে 32 ডিগ্রির ওপরে উঠে আসে। বড় ঘাস 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়। যব, গম, রাই বেশি জন্মে। প্রধান তৃণভোজী প্রাণী হলো বাইসন, জেব্রা, জিরাফ, ঘোড়া, অ্যান্টিলোপ, ক্যাঙ্গারু ইত্যাদি। এদের ভক্ষক হলো সিংহ, হায়ানা ও খ্যাঁকশিয়াল। কীটপতঙ্গের মধ্যে উইপোকা, ঘাস ফড়িং, মৌমাছি প্রজাতি এবং এদের বাহক হিসেবে পাখি, টিকটিকি, সাপ ও ব্যাঙ বাস করে। সাভানা বায়ম। এই বামে বাৎসরিক বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার, 40 থেকে 60 ইঞ্চি। সাভানা এক বিশেষ ধরনের তৃণভূমি। মাঝে মাঝে ছোট বৃক্ষ বা ঝোপ থাকে, বা তৃণভূমি থাকে না। সাভানাতে দীর্ঘ শুকনো মৌসুম থাকে। ট্রপিক্যাল রেইন ফরেস্টে সাভানার সৃষ্টি হয়েছে। আফ্রিকা, আমেরিকা, ভারত ও অস্ট্রেলিয়াতে সাভানা আছে। তুন্দ্রা বায়ম। সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়ম হলো তুন্দ্রা। সাইবেরিয়া, উত্তরাংশ, গ্রিনল্যান্ড, আলাস্কা, উত্তর মেরু অঞ্চল নিয়ে তুন্দ্রা বায়ম গঠিত। বাৎসরিক বৃষ্টিপাত কখনো 15 সেন্টিমিটার, 5 ইঞ্চি বা তারও কম, যা বরফ হিসেবে পড়ে। দীর্ঘ শীতকালে অনেক বরফ জমা হয়ে থাকে। 6 থেকে 8 সপ্তাহ গ্রীষ্মকাল দেখা যায়, যখন উপরের কিছু বরফ গলে যায় এবং ছোট ছোট জলাভূমি সৃষ্টি হয়। সেখানে সূর্য বা তির্যক ভয় পড়ে। মৃত জীবদেহের পুষ্টির প্রধান উৎস, যা নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ। তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ হল মস ও লাইকেন। এখানে বৃক্ষ প্রজাতি কম। উঁচু পর্বতশৃঙ্খলে এরূপ অঞ্চল রয়েছে, যাকে আলপাইন তুন্দ্রা বলে। স্তন্যপায়ীদের মধ্যে বল্গা হরিণ, খরগোশ, নেকড়ে, মেরু ভাল্লুক প্রধান। পাখিদের মধ্যে পেঙ্গুইন, এক্ষেত্রে বাজপাখি, হাঁস, পেঁচা, স্যান্ড পাইপার প্রধান। গ্রীষ্মপ্রধানের কিছু মশা মাছির আগমন ঘটে। গ্রীষ্মকালে কিছু মশা ও মাছের আগমন ঘটে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে শামুক, যোগ, জলজ বিটল উল্লেখযোগ্য। বনভূমির বায়ম। সমুদ্র পৃষ্ঠের 1/3 বনভূমি দিয়ে আবৃত থাকে। এটা বৃষ্টিপাত প্রবণ এলাকা হওয়ায় প্রধান জীবগোষ্ঠী হলো বৃক্ষ ও কাষ্ঠল উদ্ভিদ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এ ধরনের বনভূমি দেখা যায়। বনভূমির বায়ম বিভিন্ন ধরনের। ট্রপিক্যাল রেইন ফরেস্ট। বাৎসরিক বৃষ্টিপাত কমপক্ষে 250 সেন্টিমিটার থেকে 450 সেন্টিমিটার, 100 ইঞ্চি থেকে 180 ইঞ্চি। বৃষ্টিপাত প্রায় সারা বছরই হয়, তবে বর্ষাকালে অধিক। সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হলো দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্ট। এর আয়তন 70,000 বর্গ কিলোমিটার। এতে আছে 16,000 প্রজাতি এবং 390 বিলিয়ন বৃক্ষ। এর 60% ব্রাজিলে অবস্থিত, বাকি অংশ পেরু, বলিভিয়া, ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম ইত্যাদি দেশে অবস্থিত। আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস। সমগ্র বিশ্বের মোট উৎপাদনের 20% অক্সিজেন এ বন থেকে নির্গত হয়। দ্বিতীয় বৃহত্তম ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ। এরপর আফ্রিকার কঙ্গো অববাহিকা, ভারত, বার্মা, মধ্য আমেরিকা, ফিলিপাইন অধিকাংশ ট্রপিক্যাল রেইন ফরেস্ট অবস্থিত। ট্রপিক্যাল রেইন ফরেস্টে অসংখ্য প্রজাতির উঁচু বৃক্ষ জন্মে। বনের মেঝে অন্ধকার ও ভেজা থাকে। এসব বনে কোনো একক প্রজাতির উদ্ভিদ আধিপত্য বিস্তার করে না। বনের ওপর ক্যানোপি তৈরি হয় এবং 30 থেকে 45 মিটার উঁচু কোনো বৃক্ষ প্রজাতি দিয়ে। কিছু বৃক্ষ 60 মিটার আর বেশি অ্যান্ট্রপি ভেদ করে ওপরে উঠে যায়, যাদের ইমার্জিং বৃক্ষ বলে। কিছু বৃক্ষ অবলম্বন করে প্রচুর কাষ্ঠল, লতা ও পরাশ্রয়ী উদ্ভিদ প্রতিষ্ঠা লাভ করে। ট্রপিক্যাল রেইন ফরেস্টকে স্পিসিস ডাইভারজেন্স অধিক। এসব রেইন ফরেস্টে অসংখ্য প্রজাতির পতঙ্গ, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, উভচর প্রাণী বাস করে। আফ্রিকার ফুসফুস। কঙ্গোলিয়ান রেইন ফরেস্টকে বলা হয় আফ্রিকান ফুসফুস।
20,000 প্রজাতির উদ্ভিদ আছে এই বনে। ক্যাঙ্গারু, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, ক্যামেরুন, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি অঞ্চল নিয়ে এই রেইন ফরেস্ট অবস্থান। বাংলাদেশে ফুসফুস সুন্দরবন, ট্রপিক্যাল রেইন ফরেস্টের অঞ্চল থেকে এখানে বাৎসরিক বৃষ্টিপাত কিছুটা কম। তবে এখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট থেকে এই অঞ্চলে সিজনাল রেইন ফরেস্টে বাৎসরিক বৃষ্টিপাত কিছুটা কম। তবে এখানকার বৃষ্টিপাত সারা বছর না হলে বিশেষ মৌসুমে বর্ষাকালে হয়ে থাকে। মৌসুমি বৃষ্টিপাতের সময় এই ট্রপিক্যাল রেইন ফরেস্টের মতোই শীতকালে কিছু বৃক্ষের পাতা ঝরে যায়। বাংলাদেশ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের কতক বন দেখা যায়। বার্মা, মিয়ানমারের সেগুন বনও এই জাতীয়। পত্রঝরা বা পর্ণমোচী অঞ্চল, ডেসিডুয়াস রেইন ফরেস্ট সারা বছর একবার, বিশেষত শুকনো মৌসুমে ঝরে যায়। ডেসিডুয়াস ফরেস্ট আবার দুই ধরনের, টেম্পোরাল ডেসিডুয়াস ফরেস্ট এবং ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। টেম্পোরেট এবং ময়েস্ট, নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। টেম্পোরেট ডেসিডুয়াস ফরেস্ট, এই অঞ্চলের বৃষ্টিপাত 1 সেন্টিমিটার 39 ইঞ্চি, তাপমাত্রা কম। শীতকালে সব বৃক্ষের পাতা ঝরে যায়। উঁচু বৃক্ষের মধ্যে ওক, মেইপল, বিচ, বার্ক, চেস্টনাট প্রধান। আমেরিকার পূর্ব দিকে, কানাডার উত্তর দক্ষিণ দিকে, ইউরোপের মধ্য ও উত্তর, ব্রিটেন, নরওয়ে, সুইডেন, রাশিয়া, পূর্ব এশিয়া, চায়না, কোরিয়া ইত্যাদি দেশে সকল বন রয়েছে। এই অঞ্চলে তুষারপাত হয়। ময়েস্ট রেসিডুয়াল ফরেস্ট, এই অঞ্চলের বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি, 200 সেন্টিমিটার থেকে 775 ইঞ্চি। শীত অপেক্ষাকৃত কম, বরফ পড়ে না। এ বনের অধিকাংশ পত্রঝরা। শাল, করই, চালতা, কুম্ভি, করাচি ইত্যাদি এ বনের প্রধান বৃক্ষ। বাংলাদেশের শালবন ময়েস্ট ডেসিডুয়াল ফরেস্ট। কলিফার ফরেস্ট, এ সকল ফরেস্টে বাৎসরিক বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার, দীর্ঘ শীতকাল ও সংক্ষিপ্ত গ্রীষ্মকাল থাকে। তাপমাত্রা -30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, মাটি উর্বর এবং লিটে সমৃদ্ধ, তাই অম্লীয়। আমেরিকার যুক্তরাষ্ট্রে অনেক কনিফার ফরেস্ট আছে। প্রধান বৃক্ষ পাইন, স্প্রুস, ফার, রেড উড, হ্যামলক ইত্যাদি। এদের অধিকাংশ চিরসবুজ। উদ্ভিদের মধ্যে শিয়াল, নেকড়ে, সিংহ, হরিণ ইত্যাদি প্রজাতির প্রাণী, কাঠবিড়াল, ইঁদুর ও অসংখ্য পোকামাকড় এভাবে জন্মে। সামান্য কিছু সরীসৃপ প্রাণীও আছে। ম্যানগ্রোভ অঞ্চল, এ ধরনের অঞ্চল 32 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণে মধ্যবর্তী উপকূলীয় গরম অঞ্চলে জন্মে। বাংলাদেশ সুন্দরবন এটি প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের বন আফ্রিকার উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় আছে। প্রত্যাহিক জোয়ার ভাটার কারণে মাটি সিক্ত, কর্দমাক্ত, লবণাক্ত হয়। বাৎসরিক গড় বৃষ্টিপাত 160 থেকে 200 সেন্টিমিটার। এজন্য বনভূমি তেমন সমৃদ্ধ নয়। এজন্য মূল পরিবেশে বিশেষ ধরনের কিছু বৈশিষ্ট্য উদ্ভিদ লক্ষ্য করা যায়, যেমন শ্বাসমূল, জরায়ু, অঙ্কুরোদ্গম, স্তম্ভমূল ও ঠ্যাসমূল। উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে সুন্দরী, কেওড়া, গনান, গেওয়া, হিজল, গোলপাতা, বাইন, বোর ইত্যাদি প্রধান। এছাড়াও কেওড়া, টাইগার ফার্ন, বিভিন্ন ধরনের আরোহী লতা ইত্যাদি। এখানে উল্লেখযোগ্য প্রাণীগুলো হলো রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রাবাঘ, চিত্রা হরিণ, কুমির, বন্য শূকর, বানর, নানা ধরনের শকুন, সাপ, পাখি। জলজ বায়ন, পৃথিবী পৃষ্ঠে জলময় পরিবেশের বায়ুমণ্ডলগুলো একত্রে জলজ বায়ন নামে পরিচিত। জলজ বায়ন মিঠা পানি ও সাগর পৃথক প্রকৃতির। মিঠা পানির বায়ন নদী, হ্রদ, হাওর ও বাওর, জলভূমি ইত্যাদি ভাগে বিভক্ত। ম্যানগ্রোভস বনাঞ্চল ওয়ার্ডল্যান্ড বায়নের অন্তর্গত। ম্যানগ্রোভসের 32 থেকে 30 ডিগ্রি দক্ষিণ ল্যাটিটিউডে মাঝামাঝি ভূগোলীয় অঞ্চলে অবস্থিত। মিঠা পানীয় সাথে পানির বায়ন, পৃথিবীর প্রায় 1/5 মিঠা পানির বায়ন দিয়ে আবৃত। এগুলো ছোট, গভীর ও বিচ্ছিন্ন। এগুলো কয়েক ধরনের। রিভার, নদীতে সাধারণত একমুখী স্রোত থাকে। ঝর্ণা, হ্রদ ও হিমবাহ থেকে নদীর উৎপত্তি হয়ে থাকে। নদীতে প্রচুর পরিমাণে নদীপাথর থাকে। সেখানে পানির স্রোত বেশি থাকে, তাপমাত্রা কম থাকে, পানি স্বচ্ছ এবং প্রচুর অটু থাকে। মাঝামাঝি সমতল অংশ বেশ চওড়া এবং শেষের দিকে পানিতে প্রচুর পলিমাটি থাকায় পানি ঘোলাটে হয়। মাঝামাঝি সমতল অংশে প্রচুর শৈবাল ও সবুজ উদ্ভিদ জন্মে। মেরু উদ্ভিদ প্রাণীদের মধ্যে নানা ধরনের গাছ প্রধান। সরীসৃপ মধ্যে কুমির, ঘড়িয়াল, সাপ, কাছিম ও অন্যান্য স্তন্যপায়ীর মধ্যে শুশুক। জলাভূমি, রামসার কনভেনশন 1971 সালে বাংলাদেশে তালিকাভুক্ত জলাভূমি সুন্দরবন ও টাঙ্গুয়া হাওর। সারা দেশে ছোট ছোট অনেক জলাভূমি আছে। এগুলো অস্থায়ী ও স্থায়ী মিঠা পানি ও লোনা পানি জলাধর, এর সাথে স্রোত বন্ধ বা জলাশয় থাকে। সারা বিশ্বে জলাভূমিতে 5000-এর বেশি সপুষ্পক উদ্ভিদ জন্মে থাকে। বাংলাদেশে এর সংখ্যা 154টি। বাংলাদেশের উল্লেখযোগ্য জলজ উদ্ভিদের হলো পানি ফল, মাখন, পদ্ম, শাপলা, হোগলা, অ্যাজুলা, সালভিয়া, কচুরিপানা ইত্যাদি। প্রাণীদের মধ্যে 750 প্রজাতির পাখি, 650 প্রজাতির মিঠা ও লোনা পানির মাছ, ঝিনুক, শামুক,
সাপ ও বহু অভয়ারণ্যে প্রাণী বসবাস করে। হ্রদ ও পুকুর এমন জলাশয়ের আয়তন কয়েক মিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের গভীরতা বেশ তারতম্য থাকে। অনেক পুকুর শীতকালে শুকিয়ে যায়। হ্রদের গভীরতা অনেক। বৈকাল হ্রদ 4742 ফুট। স্থায়ী জলাধার। অগভীর হ্রদগুলো অনুভূমিক 3টি অঞ্চলে বিভক্ত। বেলা অঞ্চল এই হ্রদের কিনারা উষ্ণ অঞ্চল। এখানে বিভিন্ন ধরনের শৈবাল সমৃদ্ধ ভাসমান উদ্ভিদ জমে থাকে। উদ্ভিদের মধ্যে স্নেইল, পতঙ্গ, ক্রাস্টেশিয়ান, মাছ ও উভচর উদ্ভিদ বাস করে। পতঙ্গের মধ্যে ড্রাগন ফ্লাই, মিজেস প্রধান। এই অঞ্চলে উদ্ভিদ প্রাণী, ডাহুক, সাপ ও কচ্ছপের খাদ্য। অগভীর অঞ্চল এই হ্রদের ওপরের অঞ্চল মুক্ত অঞ্চল। এই অঞ্চল আলোকিত ও প্রধানত ফাটোপ্লান্টন ও জলপাঙ্গন থাকে। এছাড়াও কিছু ক্ষুদ্রাকার মাছ দেখা যায়। গভীর অঞ্চল হ্রদের গভীর ক্ষীণ আলোকিত অঞ্চল দেখা যায়। এখানে মিঠা পানি, ঠান্ডা। প্রাণীগুলো পরভোজী প্রাকৃতি হওয়ার কারণে মৃতদেহ ভক্ষণ করে থাকে। সামুদ্রিক বা লোনা পানির বায়ম সাধারণত সাগর ও মোহনা দিয়ে পৃথিবী পৃষ্ঠে প্রায় 3 থেকে 4 ভাগ দখল করে রাখছে নোনা পানির বায়ম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ও প্রথম বায়ম। সাগরের লবণাক্ততা প্রায় 35 ppm, pH 8। গ্রীষ্মপ্রধান অঞ্চলে পৃষ্ঠতলে পানির তাপমাত্রা 27 ডিগ্রি ও মেরু অঞ্চলে 3 ডিগ্রি। সাগরের 4টি অঞ্চলে প্রচুর জীববৈচিত্র্য বিদ্যমান। গড়ান অঞ্চল যেহেতু এই অঞ্চলটি প্রতিদিন দুবার জোয়ার ভাটা প্লাবিত হয়, তাই এখানে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর জন্মে থাকে। উপরের অংশে কয়েকটি প্রজাতির ডায়াটম শৈবাল, বাদামি শৈবাল, লোহিত শৈবাল, কিছু সবুজ শৈবাল জমে থাকে। প্রাণীদের মধ্যে স্নেইল, ক্র্যাবস, ছোট ছোট মাছ থাকে। এছাড়াও ক্রাস্টেশিয়ান ও মোলাস্কাস দিয়ে পানি থাকে। পেলাজিক অঞ্চল সাগরের সামুদ্রিক যুক্ত অঞ্চল দেখা যায়। এই অঞ্চলে অসংখ্য জাতীয় উদ্ভিদ জমে থাকে। এছাড়াও পাশাপাশি প্লাঙ্কটন থাকে। প্রাণীদের মধ্যে নানা ধরনের মাছ, ডলফিন, হাঙর ও তিমি থাকে। বেন্থিন অঞ্চল পেলাজয়িক নিচে অল্প আলোহীন অঞ্চলকে বোঝায়। এখানে বালু, নুড়ি এবং মৃতদেহ থাকে। মূলত সামুদ্রিক আগাছা, ছত্রাক, ব্যাকটেরিয়া, স্পঞ্জ, সি স্টার মাছ থাকে। এবিসাল অঞ্চল এটি সমুদ্রের গভীরতম স্থানকে বোঝায়। অর্থাৎ বেন্থিন বলতে নিচে অঞ্চল, কিন্তু এবিসাল বলতে সবচেয়ে নিম্ন অংশকে বোঝায়। তাপমাত্রা এখানে 3 ডিগ্রি। পানির চাপ অনেক। পুষ্টি খুব কম থাকে। অনেক অমেরুদণ্ডী প্রাণী, মাছ ও কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া থাকে। প্রাণী ভৌগোলিক অঞ্চল ভূপৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশ সর্বত্র একই রকম নয়। এরা কোথাও কোথাও বরফ শীতল, কোথাও নাতিশীতোষ্ণ, আবার কোথাও উষ্ণ, কোথাও তৃণভূমি, কোথাও জলভূমি, কোথাও মরুভূমি ও গভীর অরণ্যভূমি। সব পরিবেশে কোনোটাই জীব প্রজাতি ভিত্তিক নয়। প্রতিটি প্রজাতি পরিবেশ থেকে তার নিজস্ব গুরুত্বপূর্ণ কিছু প্রজাতি বৈশিষ্ট্য রয়েছে। তুন্দ্রা অঞ্চল অধিকাংশ উদ্ভিদই মরু অঞ্চলে পাওয়া যায় না। উদ্ভিদ তার স্থান ত্যাগ করে উন্নত যেতে পারে না। কাজেই বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভিন্ন ভিন্ন উদ্ভিদের প্রজাতি জন্মাতে দেখা যায়। প্রাণীরা প্রয়োজনমতো বাসস্থান ত্যাগ করে এদিকে ওদিকে যেতে পারে। তারপরে ভিন্ন ভিন্ন প্রকৃতিতে বেশ কিছু প্রজাতি ভিন্নতা লক্ষ্য করা যায়। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেও এরূপ অবস্থান ও বিস্তৃতি পার্থক্য লক্ষ্য করা যায়। পৃথিবীর মেরুদণ্ডী প্রাণীর অবস্থান ও বিস্তৃতির উপর ভিত্তি করে L.P.L. সেন্টলার 1857 সালে মোটা পৃথিবীকে 6টি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করেছিলেন। 1876 সালে ওয়ালস সামান্য পরিবর্তনের সাপেক্ষে ওই 6টি ভৌগোলিক অঞ্চলকে সমর্থন করেন। 6টি ভৌগোলিক অঞ্চল নিম্নরূপ: প্যালিয়ার্কটিক অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল, অস্ট্রেলীয় অঞ্চল, নিউ ট্রপিক অঞ্চল, ইথিওপিয়ান অঞ্চল ও নিউ আর্কটিক অঞ্চল। এক নজরে A.R. ওয়ালেস কর্তৃক প্রদত্ত ছক অনুসারে পৃথিবীর প্রাণী ভৌগোলিক অবস্থানগুলোর নাম, সে অসংখ্য অঞ্চল অন্তর্ভুক্ত এলাকাসমূহের নাম এবং সেসব অঞ্চলের প্রধান কয়েকটি মেরুদণ্ডী প্রাণীর নাম উল্লেখ করা হলো। এক্ষেত্রে অঞ্চলের নাম: প্যালিয়ার্কটিক অঞ্চল ইউরোপের সমগ্র অংশ, আফ্রিকা উত্তর অংশ, এশিয়ার উত্তরাংশ, হিমালয় উত্তর অংশ, চীন, জাপান, কোরিয়া উত্তরাংশ, ইরান, আফগানিস্তান ইত্যাদি দেশসমূহ। এসব দেশের প্রধান মেরুদণ্ডী প্রাণীর নাম: হরিণ, ভাল্লুক, ভোঁদড়, বলগা হরিণ, উট, গরু, কবুতর, ফ্লেমিঙ্গো, উট পাখি, পেলিকন, চাইনিজ অ্যালিগেটর, প্যাডল ফিশ, সার্ফ ক্যাটফিশ। ওরিয়েন্টাল অঞ্চল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোচায়না, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, ফিলিপাইন, তাইওয়ান ইত্যাদি। এসব অঞ্চলে হাতি, বাঘ, গিবন, ভাল্লুক, ওরাংওটাং, টাপির, বাদুড়, কবুতর, ফিঙ্গে, কোকিল, বার্ড অফ ব্লু, ময়ূর, কুমির, গুইসাপ, রুই, কাতলা, মৃগেল, ক্যাটফিশ ইত্যাদি। অস্ট্রেলীয় অঞ্চল তিউনেশিয়া, নিউজিল্যান্ড, নিউগিনি, ইন্দোনেশিয়া পূর্বাঞ্চল ও মহাসাগরের কিছু প্রশান্ত মহাসাগরের কিছু অংশ দ্বীপ। ক্যাঙ্গারু, ওয়াল্লাবি, কোয়েলা, অ্যামবার্ট, প্লাটিপাস, অ্যাপোস, লায়ারবার্ড, ক্যাসপিয়ান কাকাতুয়া, টিয়া, এমু, বার্ডস অফ প্যারাডাইস,
কাঠঠোকরা, কিউই, স্প্যানোডিলস ইত্যাদি। নিউ ট্রপিক্যাল অঞ্চল, এর মধ্যে আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি। ভাল্লুক, হরিণ, কুকুর, লামা, আপসম, উট পাখি, রিয়া, অস্ট্রিচ, সারাস, বাজ পাখি, প্যাঁচ, হামিংবার্ড, কুমির, কচ্ছপ, কেরাল সব দেখা যায়। ভাইপার, ব্যাটন, মাছ, ফ্যাট, ল্যাঙ্গারফিশ ইত্যাদি। ইথিওপিয়ান অঞ্চল, আফ্রিকা সাহারা মরুভূমি, দক্ষিণাঞ্চল, আরবের দক্ষিণাঞ্চল, মাদাগাস্কার ও মালগাছি, মাদাগাস্কার নিকটবর্তী কিছু মহাসাগরীয় দ্বীপ। গরিলা, শিম্পাঞ্জি, লেমু হাতি, ভোঁদর, হাইলাকন্ডার, আর্মাডিলো, জিরাফ, জেব্রা, জলহস্তী, উট পাখি, বাজ, শকুন, সাপ, ফিঙ্গে, কুমির, গুইসাপ, বেওয়াইনথন, ক্যাটফিশ, ল্যাংফিশ ইত্যাদি। নিউ ট্রপিক্যাল অঞ্চল, গ্রিনল্যান্ড, মেক্সিকোর উত্তরাঞ্চল, কানাডা, উত্তর আমেরিকার অংশ, আইসল্যান্ড ইত্যাদি অঞ্চল অন্তর্ভুক্ত। ঘোড়া, উট, লামা, আলপাকা, কোয়াঙ্গা, নেকড়ে, মেরুশিয়াল, ভাল্লুক, ক্যাঙ্গারু, বাইসন, লাল হরিণ, পেলিকান, শকুন, টার্সিস, হামিংবার্ড, ফিঙ্গে, কচ্ছপ, এলিগেটর, কুমির, প্রবাল, সাপ, স্যালামেন্ডার, প্যাডেলফিশ, বো ফিশ, স্যাকারফিশ, ক্যাটফিশ ইত্যাদি। পৃথিবীকে 6টি প্রাকৃতিক অঞ্চলের মধ্যে এখানে কেবল ওরিয়েন্টাল অঞ্চলের সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করা হলো। ওরিয়েন্টাল অঞ্চল, ভৌগোলিক সীমা, ওরিয়েন্টাল অঞ্চল উত্তর আফগানিস্তান, চীন, দক্ষিণ ভারত মহাসাগর, পশ্চিমে ইরান ও আরব এবং প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে ক্রান্তীয় এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, নেপাল, ভুটান ইত্যাদি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের প্রধান 4টি উপঅঞ্চলে বিভক্ত, যথা ভারতীয় উপঅঞ্চল। এই উপঅঞ্চল সিন্ধু নদ ও হিমালয় পাদদেশ থেকে দক্ষিণ গোয়া হয়ে মহীশূর সমগ্র উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ দক্ষিণ ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত। সিংহলীয় উপদ্বীপ অঞ্চল ভারতীয় উপদ্বীপের অংশবিশেষ এবং সমগ্র শ্রীলঙ্কা ও উপ অঞ্চলের অন্তর্ভুক্ত। ইন্দোনেশিয়া উপাঞ্চল চীনের প্যালিয়ার্কটিক দক্ষিণ সীমাংশ, মিয়ানমার, থাইল্যান্ড, তাইওয়ান, আন্দামান ও হাইয়ান দ্বীপপুঞ্জ এই অঞ্চল অন্তর্ভুক্ত। ইন্দোনেশিয়ার উপাঞ্চল মালয় উপদ্বীপ, ইস্ট ইন্ডিজ কতগুলো দ্বীপ যেমন বার্নিও, জাভা, সুমাত্রা ও নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চল অন্তর্ভুক্ত। জলবায়ু ওরিয়েন্টাল অঞ্চল সমগ্র দেশের জলবায়ু উষ্ণ আর্দ্র অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয়। এই অঞ্চলে পূর্বাংশে স্ট্র্যাপ এবং প্লেইন তৃণভূমি, মধ্যভাগে মৌসুমী জলজ উদ্ভিদ, সাভানা তৃণভূমি ও সীমিত অঞ্চলে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। ওরিয়েন্টাল অঞ্চলে দিবারাত্রি প্রায় সমান। উদ্ভিদকুল ওরিয়েন্টাল অঞ্চলে প্রায় সারা বছর বৃষ্টিপাত হয় এবং এখানকার জলবায়ু আর্দ্র ও গরম বিধায় এখানে চিরবর্ষী উদ্ভিদ, গভীর বনাঞ্চল, সিক্ত পথচারী অঞ্চল রয়েছে। সামুদ্রিক গড় বৃষ্টিপাত 150 সেন্টিমিটার। এ অঞ্চলের ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ডেসিডুয়াল ফরেস্ট, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড ও ম্যানগ্রোভ অঞ্চল দেখা যায়। এখানে প্রচুর শাল, গর্জন, সুন্দরী, গেওড়া, পশুর ঘোরপাতা, নারিকেল, সুপারি, রাবার, আম, জাম, কাঁঠাল, পাট ইত্যাদি জন্মে। ওরিয়েন্টাল অঞ্চলের উপকূলে গরান ও ম্যানগ্রোভ অঞ্চল দেখা যায়। প্রাণীকুল এই অঞ্চলে বহু প্রজাতির প্রাণী রয়েছে, এদের নিম্নলিখিত সাজানো যায়। মিঠা পানির উদ্ভিদ যেমন ইলিশ, রুই মাছ, মাগুর মাছ, পাবদা মাছ, তারাবাইন। উভচর কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ, ইকথিওসিস ইত্যাদি পাওয়া যায়। সরীসৃপ গেওড়া, স্থলকচ্ছপ, গুইসাপ, ক্যামোগ্যান্ডার, গিরগিটি, ড্রাকো, রক্তচোষা, কিউটে, উরুক্কু, টিকটিকি, চন্দ্রবোর, অজগর ইত্যাদি প্রাণী। পক্ষীকুল টিয়া, কবুতর, শ্বেতকবুতর, ফিঙ্গে, কোকিল, ময়ূর, ব্লুবার্ড, বনমোরগ, বাবুই, শালিক, মাছরাঙা, দোয়েল, পাহাড়ি ঘুঘু, হলদে পাখি, রাজশকুন, বুলবুল, হাঁস, পেঁচা ইত্যাদি পাওয়া যায়। স্তন্যপায়ী অঞ্চল রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হাতি, উলুক, ভাল্লুক, ওরাংওটাং, বানর, বুনো মহিষ, দ্বিশৃঙ্গী গন্ডার, চিত্রাহরিণ, খরগোশ, শুশুক, সজারু, টাপারি বাদুড়, বন্যশুকর, সিংহ, চামড়াপাড়া হরিণ, চশমাপাড়া হরিণ, হনুমান, হায়েনা, বড় বেজি, বনরুই, পান্ডা ইত্যাদি পাওয়া যায়। এন্ডেমিক কোনো এক নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ উদ্ভিদ বা প্রাণীকে এই অঞ্চলে এন্ডেমিক প্রাণী বলে। এক্সোটিক এই অঞ্চলে উদ্ভিদ প্রসার দেশে অন্য ভৌগোলিক অঞ্চলে দেশ প্রবর্তনকারী উদ্ভিদ বা প্রজাতিকে আগত অঞ্চলকে এক্সোটিক উদ্ভিদ বলে, যেমন পেঁপে, আনারস, তেলাপিয়া, সিলভার কপ বাংলাদেশের এক্সোটিক ইত্যাদি। এক্ষেত্রে
মাছ নাপতি কই, সবুজ রুই। অ্যাম্ফিবিয়ার মধ্যে গারো, পাহাড়ি ব্যাঙ, ড্যাফনিয়ার ব্যাঙ। রেপ্টাইলের মধ্যে ঘড়িয়াল, সিলেটি কাছিম। এবিসের মধ্যে বার্মি ময়ূর, শ্বেত কাকতাড়ুয়া। ম্যামলের মধ্যে সিংহলেজি বানর ও শুশুক। বাংলাদেশের বনাঞ্চল। বাংলাদেশ 20 থেকে 30 ডিগ্রি থেকে 26 থেকে 45 ডিগ্রি উত্তরাংশে এবং 88 ডিগ্রি থেকে 92-56 ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত একটি জনবহুল ছোট্ট দেশ। এখানে বাংলাদেশের বর্তমান আয়তন মোটামুটি 1,47,460 বর্গ কিলোমিটার, অর্থাৎ 1,48,460 বর্গ কিলোমিটার। এদের পশ্চিম, উত্তর ও পূর্ব 3 অংশেই ভারতের বিভিন্ন রাজ্য। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দক্ষিণাঞ্চলে নাফ নদী, যার ধারা মিয়ানমার থেকে পৃথক। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। 6 ঋতুর দেশ হলো বাংলাদেশের 3টি ঋতু উল্লেখযোগ্য। ঋতু 3টি হলো গ্রীষ্ম, বর্ষা ও শীত। সবচেয়ে গরম এপ্রিল মে মাসে, সবচেয়ে বেশি বৃষ্টি হয় জানুয়ারি মাসে। জুলাই সেপ্টেম্বর মাসে অধিক বৃষ্টি হয়। বাংলাদেশের বড় অংশ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অন্তর্ভুক্ত। বাকি অংশ ছোট বড় অনেক বন দেখা যায়। এই দেশের মোট আয়তন শতকরা 25 ভাগ বনাঞ্চল থাকা উচিত। বাংলাদেশের বর্তমান অনাবাদ কমে দাঁড়িয়েছে 10 ভাগের মতো। প্রয়োজনের তুলনায় এই পরিমাণ অনেক কম। বনের ধরন অনুযায়ী বাংলাদেশের বনকে 3 নিম্নলিখিত ভাগ করা যেতে পারে: চিরসবুজ বনাঞ্চল, পত্রঝটি বনাঞ্চল ও ম্যানগ্রোভ বনাঞ্চল। চিরসবুজ বা অর্ধ চিরসবুজ বনাঞ্চল। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চল পার্বত্য অঞ্চলে অন্তর্ভুক্ত। এই অঞ্চলের বৈশিষ্ট্য: বাৎসরিক বৃষ্টিপাত 225 সেন্টিমিটার এবং 500 সেন্টিমিটার, তাই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। মাটিতে হিউমাস অধিক, মাটি অ্যাসিডিক। বনের অপেক্ষাকৃত কম ঘন। ভূমিরূপ ছোটখাটো, পাহাড় ও মাঝখাত। অধিকাংশ উদ্ভিদ চিরসবুজ প্রকৃতির। প্রধান উদ্ভিদ: সবচেয়ে উঁচু উদ্ভিদের মধ্যে সিভিট, গর্জন, চোলন্দ। দ্বিতীয় পর্যায়ের উদ্ভিদের মধ্যে নাগেশ্বর, বটনা, পিত্তরাজ প্রধান। পত্ররন্ধ্র বৃক্ষের মধ্যে করই, গামার, গাদি, চাপালিশ, উদাল ইত্যাদি প্রধান। এ বনে প্রচুর পরাশ্রয়ী উদ্ভিদ, কচু ও ফার্ন জাতীয় উদ্ভিদ জন্মে। পার্বত্য চট্টগ্রামে অনেক দুর্গম বিস্তার এলাকা নিয়ে বাসবন অবস্থিত। অধিকাংশ বাসবনই মূলই বাঁশ, ম্যালোকান্না, ব্যাকিফেরা, খাড়া ঢাল ও অগভীর খাদের কারণে কৃষি কাজের অনুপযোগী। তবে কোনো কোনো এলাকায় জুম চাষ হয়ে থাকে। জুম চাষের পর দীর্ঘদিন পড়ে থাকা এলাকায় ছান বন সৃষ্টি হয়। ছান বনের প্রধান উদ্ভিদ ছান এবং খাগর বা কাশ। চট্টগ্রাম ও সেগুন। বাংলাদেশের সেগুন বন লাগানো। 1861 সালে বার্মা থেকে বীজ এনে এখানে প্রথম সেগুন বাগান করা হয় কাপ্তাই এলাকায়। সেগুন কাঠ বাংলাদেশের প্রথম সারির কাঠ। সোয়াম্প ফরেস্ট হলো মিঠা পানি ও স্বাদু পানির জলাশয় দ্বারা আবদ্ধ বন। সিলেটের উত্তরাংশে আবদ্ধ বন রয়েছে। এটি রাতারগুল রাজবন নামে পরিচিত। এই বনাঞ্চলে বিভিন্ন নলখাগড়া, কাশ ও ইকরা ঘাস বৃক্ষের মধ্যে হিজল ও করজঘান প্রধান। রতগনা বনে দেখার জন্য প্রচুর পর্যটক এসে থাকে। এটি একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। এখানেই পাওয়া যায় বন্য গোলাপ। এই রতালগুল বনাঞ্চলে সিলেটের বৃহৎ বনাঞ্চলের মধ্যে রেমা, কেলেঙ্গা, লাউরছড়া, সাতছড়ি উল্লেখযোগ্য নাম। সিভিড, গর্জন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে যথেষ্ট পাওয়া গেলেও সিলেটের বনে এগুলো কম। সিলেটে প্রচুর ব্যাঙ জন্মে। প্রাণী ফুলের মধ্যে আসামি বানর, চশমা হনুমান, মুখপরা বানর, উলুক, গভ ভাল্লুক, বুনো শূকর, উড়ন্ত কাঠবিড়াল, শেয়াল ইত্যাদি প্রধান। পত্রঝরা ও পর্ণমোচী অঞ্চল। যে বনাঞ্চলে সকল প্রজাতির বৃক্ষপাত একসাথে ঝরে যায় তাদের গঠিত বনাঞ্চলকে পত্রমোচী ও পত্রঝরা বনাঞ্চল বলে। যেমন ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, কুমিল্লার ময়নামতি বরেন্দ্র অঞ্চল। ময়নামতি বন, শালবন বিহার, শেরপুর উত্তর পাহাড়, রংটিয়া বন ও গাজনী বন নামে পরিচিত। বরেন্দ্র বনাঞ্চল রংপুর, দিনাজপুর ও রাজশাহী অঞ্চলে অবস্থিত। মধুপুর বনাঞ্চল টাঙ্গাইল জেলার মধুপুর ও ময়মনসিংহ জেলার বেশ কিছু অঞ্চল নিয়ে গঠিত। চন্দ্রা বনাঞ্চল গাজীপুর ও জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত। লালমাই শাল বনাঞ্চল, এটি কুমিল্লার দেহে লালমাই পাহাড়ে অবস্থিত। পত্রঝরা বনের বৈশিষ্ট্য: বসন্তকালে গাছের পাতা গজায় আর শীতকালে গাছের পাতা ঝরে যায়। বার্ষিক বৃষ্টিপাত কম, 125 সেন্টিমিটার। বরেন্দ্র অঞ্চলে 175 সেন্টিমিটার। ঢাকায় বাতাসে আর্দ্রতা অপেক্ষাকৃত কম। লৌহের পরিমাণ অধিক থাকে। মাটি লাল বর্ণ বা হলুদাভ, মাটি বেশ অ্যাসিডিক। বর্ষায় কর্দমাক্ত, মাটি শুকানো। বন তুলনামূলকভাবে কম ঘন, তবে মধুপুর অঞ্চলে অপেক্ষাকৃত ঘন। এক্ষেত্রে চালা ফাঁকে ফাঁকে বাইদ অবস্থিত। চালায় ও বাইদে ধান চাষ করা হয়। তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি থেকে গ্রীষ্মকালে 26.7 ডিগ্রি। প্রধানত উদ্ভিদের মধ্যে শাল,
শাল বৃক্ষের পরিমাণ কোনো কোনো শতাংশে 58% প্রধানতায় বনাঞ্চল অপর নাম শালবন। শালবনের পরে আরেক নাম হচ্ছে গাজারি বন। প্রধান বৃক্ষ শাল ছাড়াও চালতা, গরুই, গাজারি, কুম্ভী, বরেহা, করচি, সর্পগন্ধা ও তিনটি বিভিন্ন প্রজাতির ভেষজ উদ্ভিদ এখানে দেখা যায়, অর্থাৎ শতমূলী, উলক, চণ্ডাল ও সর্পগন্ধা এই তিনটি বিপন্ন প্রজাতির ভেষজ উদ্ভিদ এখানে দেখা যায়। এই বনে উদ্ভিদের মধ্যে মায়াহরিণ, বানর, মুখপোড়া বানর, শিয়াল, বুনো শুয়োর, সজারু, বাদুড় ও বেজি, ফাটাস ও ভুতুম পেঁচা, মেছো বিড়াল প্রধান। ম্যানগ্রোভ উপকূলীয় বনাঞ্চল লবণাক্ত কর্দমাক্ত ভেজা মাটিতে বনকে ম্যানগ্রোভ বন বলে। বাংলাদেশের ভারত সুন্দরবন সর্বাধিক সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনে অধিকাংশ পটুয়াখালী জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বৃহত্তর খুলনা হয় পশ্চিমবঙ্গের কাছে রায়ালমঙ্গল অধিপত্য বিস্তৃত। এই অঞ্চল সুন্দরবন নামে পরিচিত। এছাড়া মাতাবরী নদীর মোহনা চকরিয়া বনে সুন্দরবন নামে পরিচিত ম্যানগ্রোভ দেখা যায়। সুন্দরবন অর্থাৎ ম্যানগ্রোভে 10,000 বর্গ কিলোমিটার এলাকায় 26% বাংলাদেশে অবস্থিত, 62% বাংলাদেশে অবস্থিত। সুন্দরবনে বার্ষিক বয়স 200 সেন্টিমিটার। প্রাণীকুলের স্থলভাগে 289টি এবং জলভাগে 219টি প্রজাতি রয়েছে। ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য: এটি চিরসবুজ বন। বনের নিম্ন অঞ্চলে দৈনিক 2 বার জোয়ার ভাটার সৃষ্টি হয়। মাটি ও পানি লবণাক্ত, মাটির পিএইচ 7-এর কাছাকাছি। মাটির অক্সিজেনের অভাব থাকায় অধিকাংশ বৃক্ষের শ্বাসমূল নিউম্যাটোফোর হয়। লবণাক্ত পানিতে শুষ্ক ওজনের প্রায় 10 থেকে 50 ভাগ। জোয়ার ভাটা অঞ্চলে প্রতিষ্ঠিত থাকে অনেক জরাজীর্ণ অঙ্কুরোদ্গম হয়। অসংখ্য নদী, উপনদী, চ্যানেল দ্বারা সুন্দরবন ছোট ছোট অংশে বিভক্ত। প্রধান উদ্ভিদ: নদীর পাড়ে কম লবণাক্ত পানিতে গোলপাতা, হিতাল, সুন্দরী, কেওড়া, আমুর, গাছ জন্মে থাকে। অধিকাংশ লবণাক্ত অঞ্চলে কাঁকড়া, বাইন, সুন্দরী লতা ও গুল্ম জাতীয় বেহাল ও হাড়গোজা প্রধান। সুন্দরবনে টাইগার ফার্ন ঝোপ আছে। সুন্দরবনে কোনো বাঁশ জন্মে না, হরেক রকমের অর্কিড জন্মে। প্রাণীকুল: সুন্দরবনের মতো উদ্ভিদের মতো সুন্দরবনের প্রাণীকুলে সমৃদ্ধ। এখানকার স্থলভাগে 289টি প্রাণী এবং জলভাগে 219টি প্রাণী রয়েছে। এছাড়াও 315টি প্রজাতির পাখিও রয়েছে। সুন্দরবনের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার। 2013 সালে হিসাব মতো যার সংখ্যা ছিল 440টি। এখন বর্তমানে হরিণ আছে 80 থেকে 85 হাজার, বানর 40 থেকে 50 হাজার, নোনাপানির কুমির 20 থেকে 250টি। এখানে 120 প্রজাতির মাছ এবং 170 প্রজাতির প্রাণী আছে। এছাড়াও বনে বনমোরগ, অজগর, বাদামি, কাঠবিড়ালি, বুনো শুয়োর ও পেয়ারাবন সাপ ইত্যাদি। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট: সুন্দরবনের 3টি বন্যজীব অভয়ারণ্য নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গঠিত। এর আয়তন 14,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে 910 বর্গ কিলোমিটার বনভূমি ও 490 বর্গ কিলোমিটার জলভূমি। অসাধারণ বনভূমি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1997 সালে 21তম সেশনে বাংলাদেশের বনকে ওয়ার্ল্ড হেরিটেজ অংশ হিসেবে তালিকাভুক্ত করে। বাংলাদেশ সরকার একে 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। উপকূলীয় বনাঞ্চল ও সবুজ বেষ্টনী: উপকূলীয় বনাঞ্চল উদ্ভিদের বৈশিষ্ট্য: উপকূলীয় বনাঞ্চল বেশিরভাগ উদ্ভিদ ও ভূবৈচিত্র্য দীর্ঘকালে সম্পন্ন হয়। লবণাক্ততা বৃদ্ধির সাথে সাথে যৌন প্রজনন ঘটন ক্ষমতা কমে যায়। বিভিন্ন ধরনের ক্লোনাল বংশবৃদ্ধি পায়। উদ্ভিদের শ্বসন হার উদ্ভিদের চেয়ে অপেক্ষাকৃত কম। বৃদ্ধির জন্য শস্য উদ্ভিদের চেয়ে অপেক্ষাকৃত কম। দ্রবীভূত নাইট্রোজেনের ঘনত্ব বেশি থাকে। পাতার অভ্যন্তরীণ পাতার পরিমাণ শুষ্ক, ওজনের লবণের পরিমাণ 10 থেকে 50 ভাগ। জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে শ্বাসমূল থাকে। জোয়ারে প্লাবিত সিক্ত পানি থেকে পর্যাপ্ত O2 না পেলে শ্বাসমূল বাতাস থেকে O2 গ্রহণ করে। উদ্ভিদ উপকূলীয় পরিবেশে উদ্ভিদের পশ্চিম ও উত্তর দিকে স্থল বেষ্টিত, কিন্তু দক্ষিণ দিকে রয়েছে উন্মুক্ত বঙ্গোপসাগর। দক্ষিণাঞ্চল জেলাগুলি বিশেষ করে সাতকানিয়া জেলা, বগুড়া ইত্যাদি, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি সারি সারি জাপ বন রয়েছে। উপকূলীয় অঞ্চলে প্রায় 710 কিলোমিটার লম্বা। পূর্ব উপকূলীয় অঞ্চল: বাংলাদেশের পূর্ব উপকূলীয় অঞ্চলে বন্দর মোকাম থেকে ফেনী নদীর মোহনা বন্দর বিস্তৃত। এখানে কক্সবাজার, টেকনাফ 45 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে। এখানে গারান, পেরিত, দুবি, গোলপাতা ইত্যাদি রয়েছে। মধ্য উপকূলীয় অঞ্চলের মধ্যে রয়েছে ফেনী নদীর মোহনা, সুন্দরবন সমতল বেদভূমি। এখানে 60টির মতো দ্বীপ রয়েছে এবং প্রধান উদ্ভিদ হল কেওড়া। পশ্চিম উপকূলীয় অঞ্চল: এটি সুন্দরবনের অঞ্চল। সুন্দরবনে ম্যানগ্রোভ বন গড়ে উঠেছে। এর সুন্দরী ইত্যাদি গোলপাতা পাওয়া যায়। দুর্যোগে এই অঞ্চলটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে চর রয়েছে। সিরোর ঘূর্ণিঝড় এলাকায় এখানে ক্ষতিগ্রস্ত হয়। 1991 সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল হাজার হাজার মানুষ প্রাণহানি ঘটে। এর প্রেক্ষিতে ভূগোলের এলাকায় বসবাস মানুষের মধ্যে প্রেরণী গড়ে ওঠে। পরিক্রমা দেওয়া হয়। বন বিভাগ সৃষ্টি করা হয়। বন বিভাগ সৃষ্টির মাধ্যমে পরিকল্পনা করা হয় ঝড় মোকাবেলার। প্রাথমিকভাবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় 300 কিলোমিটার উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে। উপকূলীয় সবুজ বেষ্টনী কোস্টাল টাইডাল গ্রিন রিলিফ। এক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্যে উপকূল বরাবর এবং প্রধান বায়ু প্রবাহের সমকোণে রোপিত একফালি শাখা প্রশাখা সমৃদ্ধ বায়ু প্রবাহকে বেষ্টনী সবুজ বেষ্টনী বলে। আশ্রয়ফালি
ও ক্রমশ উঁচু গুল্ম রোপণ করা থেকে বনকে ক্যানোপি প্রচ্ছদ বা ত্রিকোণাকার হয়। উপকূলীয় বেষ্টনীর প্রয়োজনীয়তা। সবুজ বেষ্টনী সমুদ্র থেকে জলোচ্ছ্বাস প্রাথমিকভাবে আপতিত করে এবং জলোচ্ছ্বাসের প্রতি প্রচণ্ডতা ও উচ্চতা বহুলাংশে কমিয়ে দেয়। জলোচ্ছ্বাস চলাকালীন ভাটার মানুষের টানে মানুষ ও সম্পদ ভেসে যাওয়ার থেকে রক্ষা করে। ঝড়ের গতিবেগ ঝাপটা ক্ষতির পরিমাণ কমিয়ে দেয়। বসবাসে গভীর পানি তলিয়ে যাওয়া বৃক্ষের ওপর উঠে মানুষের আত্মরক্ষা করতে পারে। সবুজ বেষ্টনী লাগানো বৃক্ষ থেকে প্রয়োজনীয় জ্বালানি, কাঠ, খাবার, অন্যান্য সামগ্রী পেতে পারে। সবুজ বেষ্টনী বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য। উপকূলীয় অঞ্চলে জোয়ারভাটা পানিতে নিমজ্জিত শিখতে হয় পানি লবণাক্ত, তাই এটি উঁচু জায়গায় মাঝে মাঝে জোয়ারে পানি ঢুকে যায়, কাজে লবণাক্ত পানি জন্মাতে পারে। এমন বৃক্ষ প্রজাতি সবুজ বেষ্টনীর জন্য নির্বাচন করতে হবে। মূল তন্ত্রের মাধ্যমে মাটি ধরে রাখতে পারে এমন উদ্ভিদ নির্বাচন করতে হবে। ঝড়ের ঝাপটা ভেঙে না যায় যেন মূলোৎপাদন করা হয়, যেন উদ্ভিদ নির্বাচন করতে হবে। সবুজ বেষ্টনী বৃক্ষ থেকে খাদ্য, পশুখাদ্য, পানীয়, জ্বালানি, কাঠ, অন্যান্য অর্থ সম্পদ সুবিধা থাকতে হবে। কেওড়া, সুন্দরী, বাইন, রাইজোমা, পশু পাখি, নারিকেল, সুপারি, গাব, গালতি ইত্যাদি বৃক্ষ প্রজাতি নির্বাচন করতে হবে। মৃদু লবণাক্ত পানি এতে অসুবিধা না হয় না। কেওড়া পাতা হরিণীর প্রিয় খাদ্য, তাই মূলটি ধরে রাখতে উপাদান ব্যবহার পাওয়া যায়। এ সকল গাব জাতীয় অত্যন্ত শক্ত ও ঝড়ের ঝাপটায় সামনের দিকে থাকতে পারে। ভেতরে এদিকে লাগানো নারিকেল, সুপারি খাদ্য, পানীয় ও অর্থ যোগান দিতে পারে। রেইন ট্রি, গগন শিশিরের মতো কম শক্ত কাঠের বৃক্ষ নির্বাচন করা উচিত নয়। প্রচণ্ড ঝড় ও জলোচ্ছ্বাসে এরা নিজেরাই ভেঙে যায় এবং অর্থাৎ রেইন ট্রি, গগন শিশিরের মতো শক্ত কাঠের বৃক্ষ নির্বাচন উচিত নয়, এরা নিজেরাই ভেঙে যায়, বসতবাড়ি মানুষকে আসলে মৃত্যুহার বাড়িয়ে দেয়। এজন্য বৃক্ষের ঝড় কবলে পড়লে ভেঙে যায় এবং প্রচুর ঘরবাড়ি মানুষের ক্ষতি হয়। অর্থের লোভে যেন সবুজ বেষ্টনী বৃক্ষ নিধন না করতে পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।